আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। প্রতিরক্ষা চুক্তি কারাবাখের ক্ষেত্রে কার্যকর নয় বলছে রাশিয়া। ভার্চুয়াল বিতর্কে অংশ নেব না বলছে ডোনাল্ড ট্রাম্প। ইসলাম নিয়ে কথা বলার তিনিকে ম্যাক্রনকে এক হাত নিলেন এরদোগান। চীন পাকিস্তানকে মোকাবেলায় এবার রাশিয়া থেকে ফাইটার জেট আনছে ভারত। যুদ্ধে আজারবাইজানের কাছে কোণঠাসা আর্মেনিয়ার গোয়েন্দা প্রধান বরখাস্ত। আজারবাইজানি ভাইয়েরা কারাবাখে নিজেদের পতাকা তুলে ধরুক, এটাই চাই বলছে আঙ্কারা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। তাইওয়ানে যে কোনো হামলার ব্যাপারে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার নেভেডা ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বেজিংকে তাইওয়ান পুনর্দখলের চেষ্টা করলে ওয়াশিংটনের সম্ভাব্য প্রতিক্রিয়া মাথায় রাখার পরামর্শ দেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইনে তাইওয়ানের সুরক্ষার কথা বলা হয়েছে, তবে ঠিক কোন পরিস্থিতিতে দেশটি সেখানে সামরিক হস্তক্ষেপ করতে পারবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা নেই। রবার্ট ও ব্রায়ান এমন সময় চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন যেদিন যুক্তরাষ্ট্রকে বিনা উস্কানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ করার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। বুধবার জাপানে অবস্থিত চীনা দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে ওই আহ্বান জানানো হয়। মঙ্গলবার জাপান সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সে সময় তিনি চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের মধ্যে গভীর সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাপানের চীনা রাষ্ট্রদূত। এর মধ্যেই তাইওয়ান নিয়ে চীনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে যুক্তরাষ্ট্র। জাপানে নিযুক্ত চীনা দূতাবাসের বিবৃতিতে বলা হয়, পম্পিও বরাবরই চীনের বিরুদ্ধে মিথ্যা রটিয়েছেন এবং বিদ্বেষপূর্ণভাবে রাজনৈতিক সংঘাত তৈরি করেছেন। আমরা আরও একবার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাতে চাই যে তারা যেন শীতল যুদ্ধের মানসিকতা ও মতাদর্শিক কুসংস্কার পরিহার করে বিনা উস্কানিতে চীনের বিরুদ্ধে অভিযোগ ও আক্রমণ বন্ধ করে এবং চীনের সঙ্গে গঠনমূলকভাবে সম্পর্ক বজায় রাখে। আর্মেনিয়া সহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত 5 দেশের সঙ্গে রাশিয়ার যে চুক্তি রয়েছে কারাবাখের ক্ষেত্রে সেটি কার্যকর নয় বলে জানিয়েছে মস্কো। বুধবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি। আর্মেনিয়া রাশিয়ার নেতৃত্বাধীন সিএটিও সামরিক জোটের সদস্য। এই জোট বাইরের আগ্রাসন থেকে সদস্য দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করে। তবে বুধবার মস্কো জানিয়েছে কারাবাখের ক্ষেত্রে এই জোট বা চুক্তি কার্যকর নয়। মিত্র আর্মেনিয়ার সমর্থনে কারাবাখে রুশ সেনা পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ওই চুক্তিতে কোনো সদস্য দেশ বাইরের আক্রমণের শিকার হলে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রয়েছে। এখানে আমরা আর্মেনিয়ার সঙ্গে কথা বলছি, প্রেসিডেন্ট পুতিন বিষয়টি পরিষ্কার করেছেন। এর আগে পুতিন বলেছেন, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যে সংঘাত চলছে তা আর্মেনীয় ভূখণ্ডে নয়। রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও জোটের সদস্যপদ ছাড়াও আর্মেনিয়ার একটি রুশ সামরিক ঘাঁটি রয়েছে। অন্যদিকে মুসলিম দেশ আজারবাইজানকে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। আশঙ্কা করা হচ্ছে, যদি আর্মেনিয়া ও আজারবাইজান সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে রাশিয়া ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো এতে যুক্ত হতে পারে। তবে বুধবার দৃশ্যত এই ইস্যুতে সরাসরি সংঘাতে না জড়ানোর ইঙ্গিত দিল মস্কো। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। মূলত এই নিয়ে সংঘাতের সূত্রপাত। নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে দীর্ঘ বিবাদের জেরে 2020 সালের 27 সেপ্টেম্বর কার্যত যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে এখন পর্যন্ত নারী ও শিশু সহ উভয় পক্ষের শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের বেশিরভাগই আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী বলে জানা গেছে। নতুন করে সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন তিনি ভার্চুয়াল প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়েছেন। বিতর্কের আয়োজক কর্তৃপক্ষ দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে 15 অক্টোবরের দ্বিতীয় বিতর্কটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। এর কিছুক্ষণের মধ্যে ফক্স বিজনেস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এই ধরনের বিতর্ক করে সময় নষ্ট করতে চান না তিনি। আগামী বৃহস্পতিবার দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে বিতর্কের এই দিনক্ষণ আগেই ঠিক ছিল। তবে প্রথম বিতর্কের পর করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য 3 দিন হাসপাতালে থেকে তিনি এখন হোয়াইট হাউস থেকে চিকিৎসা নিচ্ছেন।
এর মধ্যে বৃহস্পতিবার দ্বিতীয় বিতর্ক ভার্চুয়ালি আয়োজন করার সিদ্ধান্তের কথা জানায় কমিশন। ফক্স বিজনেস চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে সুবিধা দিতে এমন পদক্ষেপ নিয়েছে কমিশন। তিনি বলেছেন, ব্যক্তিগত বিতর্ক করে আমি সময় নষ্ট করতে চাই না। তার মতে একটি কম্পিউটারের কাছে বসে এমন বিতর্ক করা হাস্যকর। আমি এই ভার্চুয়াল বিতর্কে জড়াচ্ছি না, বলেন তিনি। বিবিসি ট্রাম্পের প্রচার শিবিরের বরাতে জানিয়েছে, বিতর্কের জন্য নির্ধারিত ওই সময়ে একটি প্রচার মিছিল করার চিন্তা ভাবনা করছেন রিপাবলিকান প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান। ফ্রান্সের প্রেসিডেন্ট সে দেশে ইসলামকে বিদেশি ও কট্টরদের প্রভাবমুক্ত করার ডাক দিয়েছেন। এরদোগানের মতে এটা হলো খোলাখুলি উস্কানি দেওয়া। গত সপ্তাহে ম্যাক্রো জানিয়েছে, বিশ্বজুড়ে ধর্ম হিসেবে ইসলাম সংকটে। আগামী ডিসেম্বরে সরকার একটি বিল আনবে। 1905 সালে ফ্রান্সের রাষ্ট্রের থেকে চার্চকে আলাদা করা হয়েছিল, সেই আইনকে আরও শক্তিশালী করা হবে। ম্যাক্রোর পরিকল্পনা হলো মসজিদে বিদেশি অর্থ আসা নিয়ন্ত্রণ করা এবং শিক্ষা ব্যবস্থারও তদারকি করা। কিন্তু এরদোগান একটি টেলিভিশন ভাষণে বলেছেন, ইসলাম সংকটে বলে ম্যাক্রো যে শুধু ধর্মকে অশ্রদ্ধা করেছেন তাই নয়, খোলাখুলি উস্কানিও দিয়েছেন। এরদোগান বলেছেন, ম্যাক্রো এইসব কথা বলে তার ধৃষ্টতা দেখিয়েছেন। ইসলামের কাঠামো নিয়ে কথা বলার তিনিকে। ম্যাক্রো ও এরদোগানের সম্পর্ক এমনিতেই মধুর নয়। আর্মেনিয়া আজারবাইজান লড়াই এবং পূর্ব ভূমধ্য সাগর নিয়ে দুই নেতার বিরোধও সামনে এসেছে। এবার ইসলাম নিয়েও তাদের তীব্র মতবিরোধও সামনে এল। এরদোগানের পরামর্শ, ম্যাক্রো যেসব বিষয় কিছুই জানে না সেই সব বিষয় বলার আগে যেন ভালো করে বিষয়টা জেনে নেন। আমরা চাই তিনি দায়িত্বশীল প্রেসিডেন্টের মতো কাজ করুক, ঔপনিবেশিক গভর্নরের মতো নয়। চলতি বছরের শেষে রাশিয়া থেকে 110টিরও বেশি ফাইটার জেট আনছে ভারত। দেশটির বিমান বাহিনীর ফাইটার জেটের সংখ্যা ক্রমে কমতে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের শেষ দিকে রাশিয়া থেকে 116টি অত্যাধুনিক ফাইটার জেট আনার পরিকল্পনা রয়েছে। 21টি মিগ-29 আনা হবে। সূত্রের খবর, 1980 সালে এই মিগ বিমানগুলোর কাঠামো তৈরি হয়েছিল, কিন্তু কখনো ব্যবহার করা হয়নি। কাঠামো পুরনো হলেও এর যন্ত্রপাতি অত্যাধুনিক হবে বলে জানানো হয়েছে। মিগ ছাড়াও 12টি Su-30 MKI আনা হবে। আরও আনা হতে পারে 83টি তেজস মার্ক 1A। এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে ভারতীয় বিমান বাহিনীর প্রধান RKS ভাদুরিয়া। তিনি বলেন, যেখানে বিমান বাহিনীর 40টি স্কোয়াড্রন ফাইটার থাকার কথা সেখানে 30 স্কোয়াড্রন ফাইটার রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বাতিল হয়ে যাওয়া মিগ চালান। এদিকে পূর্ব লাদাখে আরও 60,000 সেনা জওয়ান মোতায়েন করেছে ভারত। সেই সাথে মোতায়েন করা হয়েছে ভীষ্ম ট্যাঙ্ক, অ্যাপাচি হেলিকপ্টার, সুখোই ফাইটার জেট, চিনুক ও রুদ্র হেলিকপ্টার। যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর হাতে ভয়াবহভাবে কোণঠাসা হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার আর্মেনিয়ার গোয়েন্দা প্রধান অর্গিস্তি কিরামিয়ানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সার্কিয়াসিয়ান তার ক্ষমতা বলে একটি ডিক্রির মাধ্যমে কিরামিয়ানকে তার পদ হতে অব্যাহতি দেন। আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোলো পাশিয়ানের পরামর্শ অনুযায়ী কিরামিয়ানকে তার পদ হতে অব্যাহতি দেওয়া হয়। ওই ডিক্রিতে তাকে ছাঁটাই করার কোনো কারণ জানানো হয়নি। এতে বলা হয়েছে, কিরামিয়ানকে গত জুনে এই পদে নিয়োগ দেওয়া হয়। কিরামিয়ানকে এমন এক সময়ে পদচ্যুত করা হলো যখন আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের সাথে যুদ্ধে মারাত্মকভাবে বিপর্যস্ত। 27 সেপ্টেম্বর শুরু হওয়া এই সংঘাতে এই মুহূর্তে আর্মেনিয়া ভীষণ নাজুক অবস্থায় আছে। আর্মেনীয় সেনাবাহিনী 1991 সালে নাগোর্নো কারাবাখ দখল করার পর সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই রাষ্ট্রের মধ্যে বৈরিতা শুরু হয়। আন্তর্জাতিকভাবে নাগোর্নো কারাবাখ আজারবাইজানের বলে স্বীকৃত, তবে তার দখলে আছে আর্মেনিয়ার। 27 সেপ্টেম্বর হতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির কথা বলা হলেও কোনো পক্ষপাত কর্ণপাত করেনি। এখনও আর্মেনিয়া আজারবাইজানের বেসামরিক মানুষ ও সামরিক বাহিনীর উপর তার আক্রমণ অব্যাহত রেখেছে। 1992 সালে মিনস্ক গ্রুপ গঠিত হয় নাগোর্নো কারাবাখ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে, কিন্তু এতে তেমন কোনো লাভ হলেও উভয় পক্ষ 1994 সালে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। বর্তমানে বিভিন্ন বৈশ্বিক শক্তি যুদ্ধবিরতি ও আলোচনার উপরে জোর দিচ্ছে। অপরদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, কয়েক দশকব্যাপী চলমান এই সংঘাত নিরসনে তুরস্ককে অবশ্যই যুক্ত করতে হবে। নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়ার সাথে যুদ্ধে আজারবাইজানের প্রতি আবারও সমর্থনের কথা জানিয়েছে আঙ্কারা। অর্গানাইজেশন অব ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশনের তুর্কি ডেলিগেশনের প্রধান ও পার্লামেন্ট সদস্য কামাল উসতুর্ক বুধবার এক চিঠিতে সংস্থার আজারবাইজানি প্রধানকে এই কথা জানান। বিএসসির আজারবাইজানি প্রধান এলদর গুলিয়েভকে লেখা চিঠিতে কামাল উসতুর্ক বলেন, তুরস্ক আজারবাইজানের পাশে আছে। আমরা চাই নাগোর্নো কারাবাখে আমাদের আজারবাইজানি ভাইয়েরা তাদের পতাকা তুলে ধরুক।
কৃষ্ণ সাগর অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা BACECর সদস্য দেশের সংখ্যা 12টি। রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কৃষ্ণ সাগর অঞ্চলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে এই সংস্থা কাজ করে থাকে। কামাল উস্তুর্ক বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে আর্মেনিয়া একটি বড় বাধা। নাগোর্নো কারাবাখে আর্মেনিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে আজারবাইজানের পাশে দাঁড়াতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই এই অঞ্চলে দুই দেশের বিরোধ চলে আসছিল। 1990-এর দশকে আর্মেনিয়ান নিগ্রোসচে আজারবাইজানের কাছ থেকে কারাবাখ দখল করে। এ নিয়ে সংঘাত ছড়িয়ে পড়ে। সেই সময় শুরু হয় যুদ্ধ, যাতে প্রাণ হারিয়েছিলেন 30,000 মানুষ। 1994 সালের দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সরাসরি সংঘাতের ইতি ঘটলেও এ নিয়ে দুই দেশের বিবাদ অব্যাহত ছিল। নিজেদের অঞ্চল আবার দখলে বেশ কয়েকবারই সামরিক অভিযানের হুমকি দেয় আজারবাইজান। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশ দুটির মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়।